কারো কোনো প্রশ্ন আছে শনিবার দিন যা যা করিয়েছিলাম ইন্টারভিউ সম্পর্কে? না স্যার। আচ্ছা, ঠিক আছে। আজকে রিটেলে ফি, অনেকদিন রিটেল নিয়ে ক্লাস করানো হয়নি। তোমাদের এটুকু করেছিলাম তো, এই স্টোর অ্যাক্টিভিটিটা শুরু করেছিলাম তাই তো? হ্যালো হ্যালো। না স্যার, এটা তো শুরু হয়নি, এটা আগের দিন হয়েছিল না। মানে এইগুলো, আজকে নতুন হবে স্যার এটা। হ্যাঁ, এইগুলো তো সব হয়ে গেছিল তাই না? এইগুলো তো হয়ে গেছিল। না এগুলো হয়নি তো স্যার, এইটা হয়েছিল। ভেন্ডিং আচ্ছা, মেশিনটা হয়েছে। ভেন্ডিং মেশিন পর্যন্ত। ভেন্ডিং মেশিনটা হয়েছিল, তারপর আচ্ছা ওগুলো হয়নি। আচ্ছা আচ্ছা। তো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, না, অন্যগুলো আর কিছু হয়নি স্যার যেগুলো দেখাচ্ছেন। ঠিক আছে ঠিক আছে। স্যার বলছি, জুম কি আমাদের আর লাগবে না আনইনস্টল করে দিতে না, পারবো? আনস্টল করে দাও, আনস্টল করে দাও। একদিন রেখে দিয়েছো, আনস্টল করে দাও। রেখে দিয়ে আর কি আছে, যদি দরকার হতো তাহলে তো 5 মিনিটের কাজ। আচ্ছা, তো ভেন্ডিং মেশিন অবধি হয়েছিল এইগুলো তোমরা জানো, হালকা করে করে দিচ্ছি। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হচ্ছে ডাব্লু 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 ডাব্লু, এখানকার এই ডাব্লু এই ডাব্লু, তিনটে ডাব্লু মিলে আমরা বিভিন্ন ওয়েবসাইট লেখার আগে www.com লিখি, ওটাই হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ইট ইনভলভ মার্কেটিং অফ প্রোডাক্ট থ্রু দ্য ইন্টারনেট। এটা ইন্টারনেটের মাধ্যমে মার্কেটিং করে প্রোডাক্ট, এবং কেনাবেচা ইন্টারনেটের মাধ্যমে হয়। কাস্টমার ক্যান বাই প্রোডাক্ট অনলাইন ইউজিং দ্য ইন্টারনেট। কাস্টমার ইন্টারনেটের দ্বারা প্রোডাক্ট পারচেস করে। এক্সাম্পল স্ন্যাপডিল.com, ফ্লিপকার্ট.com, অ্যামাজন, মিন্ত্রা, এইগুলো। আর ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের মধ্যে সবচাইতে বড় কোম্পানি কোনটা? ওয়ালমার্ট যেমন। ওয়ালমার্ট স্যার। না, ওয়ালমার্ট হচ্ছে তোমার স্টোর বেস কোম্পানি। যতগুলো কোম্পানির স্টোর দোকান আছে তাদের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে ওয়ালমার্ট। আর এটা কিন্তু নন স্টোর বেস করাচ্ছি, দেখো এই দেখো, নন স্টোর বেস রিটেল, ঠিক আছে, তার মধ্যে রয়েছে এটা। তো আমার কাছে নন স্টোর বেসের মধ্যে কোনটা, কোন কোম্পানি হচ্ছে বড়? অ্যামাজন, ঠিক আছে। অ্যামাজন হচ্ছে আমেরিকান কোম্পানি, অ্যামাজন সবচেয়ে বড় নন স্টোর বেস রিটেলের মধ্যে, ঠিক আছে। ওকে। এমার্জিং ফরম্যাট খুব বড় কিছু না, আমাদের নতুন নতুন এসেছে এই ফরম্যাটটা। এটা অনেকটা আহ, ধরো কাউন্টার, এখানে কাউন্টারে সাধারণত কি হয়, প্যান্টুলসে গেলে তুমি ধরো ল্যাকমি কাউন্টারে যাচ্ছ বা লরিয়ালের কাউন্টারে যাচ্ছ, ওখানে যে তুমি বলছো যে আমাকে আইলাইনার দিন বা আমাকে ফেস ওয়াশ দিন, ইত্যাদি ইত্যাদি বলছো, ওখানে সেলস পার্সন থাকছে। এখানে কি হচ্ছে, এখানে সেলস পার্সন সেভাবে থাকছে না। এখানে তোমার সামনে টিভি থাকছে, স্ক্রিন চলছে, স্ক্রিনের ওপারে মানে টিভির সামনে একজন বিশেষজ্ঞ বা বিশেষজ্ঞ বসে আছে, যে এইসব বিষয়ে স্পেশালিস্ট, তাকে বসিয়ে রেখে দিয়েছে কোম্পানি। এবারটা তুমি যাচ্ছ, তুমি যে তাকে কোনো প্রশ্ন করছো, সে সেই হিসাবে তোমাকে প্রেসক্রাইব করছে, ঠিক আছে। এবং তুমি ওখান থেকে সেটা নিচ্ছ। অবভিয়াসলি সে লরিয়ালে যদি স্পেশালিস্ট হয়, সেই লরিয়ালের প্রোডাক্ট তোমাকে, তুমি হয়তো বললে যে আমার চোখের নিচে কালি পড়ছে, তো আমি কি কি প্রোডাক্ট ইউজ করবো, সে তোমাকে বললো এই প্রোডাক্টগুলো একসাথে ইউজ করুন, আপনার ভালো হবে। তো তুমি সেইভাবে প্রোডাক্টগুলো ওখান থেকে নিয়ে নিলে, ঠিক আছে। এইটা হচ্ছে এমার্জিং ফরম্যাট ভিডিও কেওস, ঠিক আছে, এটার নাম রয়েছে এটা। তো এইভাবে তৈরি হয়। এখানে একটা ক্যামেরা আছে, তুমি যদি ভালো করে দেখো, এখানে একটা ক্যামেরা আছে, এখানে মেবি এটা লাইট, তুমি চাইলে কোনো কিছু লিখেও তাকে বলতে পারো। তো এইগুলো, ঠিক আছে, এটা নতুন ফরম্যাট বেসিক্যালি। আচ্ছা, এবারটা আসছে স্টোর বেস রিটেলে, সরি সরি, এবারটা হচ্ছে স্টোর অ্যাক্টিভিটি। স্টোর অ্যাক্টিভিটি বলতে আহ, আমাদের যেসব কোম্পানি আছে, যেসব প্যান্টালুন, শপার স্টপ, শপার স্টপ, তারপরে বাজার কলকাতা, ভি মার্ট, এইসব যে কোম্পানিগুলো আছে, এদের সারা দিনে যেসব কাজ হয়, ঠিক আছে, এদের সারা দিনে যেসব কাজ হয় সেইগুলোকে স্টোর অ্যাক্টিভিটি বলা হয়।
তাই না? সারাদিনে যে কাজ হয় সেটাকে স্টোর অ্যাক্টিভিটি বলে। তো এদের সকাল থেকে রাত অব্দি যে কাজগুলো হয় সেগুলোকে 3টে ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রি কাস্টমার এন্ট্রি অ্যাক্টিভিটি, একটা অ্যাক্টিভিটি ডিউরিং কাস্টমার ইন্টারাকশন, আর একটা পোস্ট কাস্টমার এক্সিট অ্যাক্টিভিটি। প্রি কাস্টমার কোনটা? প্রি কাস্টমার হচ্ছে কাস্টমার ঢোকার আগে। কাস্টমার ঢোকার আগে কি কি কাজ হয়, অ্যাক্টিভিটি ডিউরিং কাস্টমার ইন্টারাকশন কাস্টমার ঢোকার পরে কি কাজ হয়, আর পোস্ট কাস্টমার এক্সিট অ্যাক্টিভিটি কাস্টমার বেরিয়ে যাওয়ার পরে কি কাজ হচ্ছে। ঠিক আছে, এই 3টে ভাগে ভাগ করা হয়েছে। আচ্ছা, এখানে যা বলেছি প্রি কাস্টমার অ্যাক্টিভিটির মধ্যে স্টোর ওপেনিং, স্টাফ চেকিং, স্টাফ এন্ট্রি সবগুলো আমি বলবো। হাউসকিপিং, স্টোর ম্যানেজমেন্ট, এনার্জি ম্যানেজমেন্ট, অ্যারেঞ্জ অফ ডিফারেন্ট সেকশন, এইগুলো আছে। এইগুলো কিন্তু কাস্টমার ঢোকার আগে, ঠিক আছে, কাস্টমার যখন থেকে এন্ট্রি হচ্ছে কাস্টমার তার আগে এতগুলো করতে হয়। অ্যাক্টিভিটি ডিউরিং কাস্টমার ইন্টারাকশন, কাস্টমার ঢোকার পর কি করতে হয়, যতক্ষণ কাস্টমার থাকছে। ধরো আমাদের সবার স্টপে থাকতো 11টা থেকে 9:30, কম বেশি এরকম সময় থাকতো কাস্টমার। তো তার মধ্যে কি কাজ হচ্ছে, পার্সোনাল সিকিউরিটি, মেকিং এ সেল, কাস্টমার কমপ্লেন হ্যান্ডলিং, কাস্টমার রিটার্ন এন্ড এক্সচেঞ্জ, ক্যাশিয়ারিং, মার্চেন্ডাইজ সিকিউরিটি, ক্রাইসিস ম্যানেজমেন্ট। আচ্ছা, আর হচ্ছে পোস্ট কাস্টমার এক্সিট অ্যাক্টিভিটি, কাস্টমার চলে যাওয়ার পরে কি কাজ হয়, ডেইলি বুক। আচ্ছা, এখানে যেগুলো আছে না প্রত্যেকটা কিন্তু একটা করে তোমার চ্যাপ্টার আছে, ঠিক আছে, বইয়ে সবগুলো একটা করে চ্যাপ্টার। কমপ্লেন হ্যান্ডলিং, মেকিং এ সেল নিজে অনেক বড় চ্যাপ্টার, ক্যাশিয়ারিং, কাস্টমার রিটার্ন এন্ড এক্সচেঞ্জ, মার্চেন্ডাইজ সিকিউরিটি, ক্রাইসিস ম্যানেজমেন্ট, সবগুলো একটা করে চ্যাপ্টার আছে। আর পোস্ট কাস্টমার এক্সিট অ্যাক্টিভিটির মধ্যে ডেইলি বুক কিপিং বলতে এখানে সারাদিন তুমি যে ক্যাশিয়ারিং, মানে ক্যাশের যা বিল হয়েছে বা যেই টাকা রয়েছে সে টাকা তো হিসাব করে দিতে হয় হেড ক্যাশিয়ারকে। তো সেই টাকার যে গুণাগান্তি হয় সেটাকে ডেইলি বুক কিপিং বলা হচ্ছে। ইনভেন্টরি ম্যানেজমেন্ট, সারা রাতে মানে কাস্টমার চলে যাওয়ার পরে তোমার যে প্রোডাক্ট হয়েছে সেই প্রোডাক্টগুলোকে ঠিকঠাক করে দেখা বা চুরি হয়েছে কিনা সেগুলো বোঝা বা গুনে দেখা, এটাকে ইনভেন্টরি ম্যানেজমেন্ট বলছে। আর ক্লোজিং অফ স্টোর ক্লোজ করা। এই হচ্ছে 3টে ভাগ, সারা দিনে কি কাজ হয় এই 3টে ভাগে ভাগ করে রেখেছে। তো প্রথমে আমি ক্লোজিং অফ স্টোরটা দিয়ে বোঝাচ্ছি, ঠিক আছে। একটা দোকান কি ক্লোজ করতে হবে, দোকান ক্লোজ না বুঝে তুমি স্টোর ওপেনিংটা বুঝতে পারবে না। তো তো আমি প্রথমে ক্লোজিং অফ স্টোরটা বোঝাচ্ছি, স্টোর কি করে ক্লোজ করতে হয়, ঠিক আছে। ভালো করে শুনে নাও কিভাবে স্টোর কি করে ক্লোজ করতে হয়। ফার্স্ট অফ অল ক্লোজিং ম্যানেজাররা স্টোর ক্লোজ করে। ক্লোজিং ম্যানেজার বলতে এটা আলাদা করে কেউ হয় না, আমাদের যে ডিপার্টমেন্ট আছে ডিপার্টমেন্টের ম্যানেজাররা ক্লোজিং ম্যানেজার হিসেবে থাকে ওখানে। ডিপার্টমেন্ট ম্যানেজার বলতে যেমন আমি বলেছিলাম লেদার ডিপার্টমেন্ট আছে, তারপরে মেন্স ডিপার্টমেন্ট, ওমেন্স ডিপার্টমেন্ট, কিডস ডিপার্টমেন্ট, এইসব ডিপার্টমেন্টের ম্যানেজাররাই ক্লোজিং করে। সাধারণত ক্লোজিং ম্যানেজারে তোমার মেয়েরা থাকে না, কারণ আমি কিছুদিন আগে বলেছিলাম যে মেয়েরা 8টার পরে থাকা যায় না। আর স্টোর ক্লোজিং করতে করে বেরোতে প্রায় 10:30, 11টা বেজে যায় অনেক সময় বাঁচতো। তো সেই হিসাবে মেয়েদেরকে ক্লোজিং এ রাখা হয় না, মেয়েদেরকে ওপেনিং এ রাখা হয়, ওপেনিং ম্যানেজার হিসেবে রাখা হয় মেয়েদের। ক্লোজিং ম্যানেজার সাধারণত কোনো ছেলেরাই করে, ছেলে যারা থাকে তারাই করে। আচ্ছা, তো ক্লোজিং ম্যানেজার শুধু একা না, তার সাথে ক্লোজিং সিকিউরিটি থাকে। ক্লোজিং সিকিউরিটি বলতে যেসব তো স্টোর ক্লোজিং সাধারণত ছেলেরাই করে, এবং স্টোর ক্লোজিং শুধুমাত্র স্টোর ম্যানেজাররা না, ডিপার্টমেন্ট ম্যানেজারের সাথে একজন ক্লোজিং সিকিউরিটি থাকে। তাদের দায়িত্ব কি, দেখো একটা বড় দোকানে কি হয়, বড় দোকানে তোমার ট্রায়াল রুম থাকে, বিভিন্ন ক্যাশ কাউন্টার রয়েছে, ক্যাশ কাউন্টারের শুধু ক্যাশ কাউন্টার বলতে ক্যাশ কাউন্টারের সিস্টেম আছে, তারপর টাকা রাখার বক্স আছে, এইগুলো রয়েছে। তাছাড়া কাস্টমার ওয়াশরুম আছে, স্টাফ ওয়াশরুম আছে, স্টাফ ক্যান্টিন আছে, ম্যানেজারিয়াল যে ঘরগুলো থাকে রুমগুলো সেইগুলো রয়েছে, এই সবগুলো রয়েছে। তাছাড়াও ওখানে কিন্তু বিভিন্ন প্রোডাক্ট বিক্রি হয় যেগুলো খুব দামি প্রোডাক্ট থাকে। দামি প্রোডাক্ট বলতে আমি জামা কাপড় বলছি না,
যেগুলো খুব সহজে চুরি হতে পারে এবং খুব ছোট হয় এবং দামও যথেষ্ট বেশি, যেমন যেমন ঘড়ি, সানগ্লাস, পারফিউম বা কোনো জুয়েলারি বলো, এইগুলো, বা রূপোর কোনো মূর্তি বা কোনো অর্নামেন্টস, এইগুলোকে আমি বেসিক্যালি বলছি। তো এইগুলো থাকে। এবং জামা কাপড় যেমন বাইরে বার করে রেখে দেয়, ঝুলিয়ে রেখে দেয় সাজিয়ে, এইগুলো কিন্তু ওভাবে সাজিয়ে বা ঝুলিয়ে রাখে না। তোমরা তোমরা ওখানে মিয়ামর বা সুগার স্পাইস আছে তো তোমাদের ওইদিকে? হ্যাঁ আছে স্যার। হ্যাঁ স্যার আছে। তো ওখানে দেখবে যে ফাস্ট ফুড গুলো যেভাবে রাখা হয়, দেখবে সামনে একটা কাচের থাকে আর পেছনটা কার্ডবোর্ডের থাকে, তাই না? তুমি পুরোপুরি দেখতে পাচ্ছ যে কোথায় কোথায় কি কি আছে। তো এই যে ব্যাপারটা, এইখানে মানে এইভাবে জিনিসগুলো রাখা হয়। তো ধরো ঘড়ি, তুমি প্রথমে দেখলে, দেখে তোমার ওই ঘড়িটা পছন্দ, তুমি সেলস পার্সন বলতে, দাদা ওই ঘড়িটা দিন তো আমাকে, তুমি ওই ঘড়িটা তোমাকে দেখাচ্ছে। এতে চুরিটা কম হয় বা জিনিসপত্রের উপর নিয়ন্ত্রণ থাকে। জামা কাপড় কি, জামা কাপড় অনেক বড় হয়, হ্যাঁ, এবং সহজে চুরি হয় না। বাট একটা ঘড়ি বা সানগ্লাস চুপচাপ পকেটে ঢুকে নিলেই হয়ে গেল, কেউ বুঝতে পারবে না। তো এই জন্য ওইগুলো একটা ড্রয়ারে রেখে দিতে হয় বা একটা শোকেসে ওরা আটকানো থাকে। তো এই যে ড্রয়ারগুলো, ওইগুলো কিন্তু তালা মারা যায়। তো ওইগুলো তালা মারা আছে কিনা এইগুলো ওটা দেখে। তো বেসিক্যালি ওদের কাজ কি হয় এবারটা বলছি। প্রথমে সবাই বেরিয়ে গেল রাত 9:30টার পরে, কাস্টমাররা বেরিয়ে গেল, কাস্টমারের যে এন্ট্রি বা এক্সিট গেট আছে সেটাকে শাটার নামিয়ে বন্ধ করা হলো। তারপরে তারপরে তোমার সমস্ত দোকানের যত স্টাফরা আছে সবাই বেরিয়ে আসলো। বেরিয়ে আসার পরে 1 মিনিট, 1 মিনিট, আচ্ছা। তো ওকে, ক্লোজিং ক্লোজিং ম্যানেজার এবং ক্লোজিং সিকিউরিটি ঢুকলো দোকানে, দোকানের মধ্যে সবাই সবাই বেরিয়ে আসার পরে। সবাই শুনতে পাচ্ছ তো আমার কথা? হ্যাঁ স্যার। ওকে। তো কিছু শোনা যাচ্ছে না। হ্যাঁ ঠিক আছে। তো ঢুকলো, ঢুকে তার কাজ হচ্ছে যে প্রোডাক্ট, যেই দোকানের যে আসবাবপত্রগুলো আছে, যেখানে চাবি মারা যায়, যেখানে চাবি মারা যায় সেই জিনিসগুলোকে দেখা যায় চাবি মারা আছে কিনা। সাপোজ শিবানী ল্যাকমির কাউন্টারে সেলস পার্সন হিসেবে কাজ করে, ঠিক আছে? এখন প্রতিটা দোকানে, প্রতিটা কাউন্টারের যে আসবাবপত্র আছে যেখানে তালা মারা যায়, সবগুলোতে কিন্তু দুটো চাবি থাকে, মিনিমাম দুটো। তোমরা নিজেরাও যে কোনো তালা কিনবে দেখবে দুটো বা তিনটে চাবি তোমাদেরকে দেয় ইউজ করার জন্য, এবং প্রতিটা চাবি কিন্তু দোকানে থাকে। শিবানী কি হয়, শিবানী যখন সকালবেলা ঢোকে দোকানে, তখন দোকানে তখন তোমার দোকানের মধ্যে ঢুকছে, 1 মিনিট। তো যখন ওরা ঢুকলো, ওদের মেন কাজ থাকে প্রতিটা শাটার গুলো বন্ধ আছে কিনা। যেমন ট্রায়াল রুমে তো দরজা হয় না, ট্রায়াল রুমে আমরা যখন ঢুকি তখন দরজা বন্ধ করি ভিতর দিয়ে, ট্রায়াল রুমে কিন্তু বাইরে দিয়ে দরজা বন্ধ করা যায়, ঠিক আছে? বাইরে দিয়ে দরজা বন্ধ করা যায়। তো দরজাগুলো বন্ধ করা, তারপরে ক্যান্টিনের যে দরজাগুলো হয় সেগুলো বন্ধ করা, তারপরে ক্যাশ কাউন্টারের সিস্টেম গুলো বন্ধ আছে কিনা চেক করা, তারপরে ক্যাশ কাউন্টারের যে টাকার যে বক্সটা, ক্যাশ বক্স গুলোকে চেক করা, ওগুলো বন্ধ আছে কিনা। এইভাবে জিনিসগুলো ওরা চেক করে। শুধু চেক করা না, চেক করার সাথে সাথে ওরা সিল মারে। ওরা প্রত্যেকটা লকে সিল মারে। সিল মারা কাকে বলে বলো তো? সিল মারা বলতে কি বুঝি আমরা, বলো? সিল মারা কথাটা বলছি না, এটা কি জিনিসটা জানো? সিল মারা দেখেছো? পুরোনো কালের বাংলা সিনেমাগুলো ভাবো বা হিন্দি সিনেমাগুলো ভাবো, যে ওই কারখানায় লক, কারখানায় হয়তো কোনো মৃতদেহ পাওয়া গেছে বা কেউ আত্মহত্যা করেছে, তখন পুলিশ এসে কি করলো, কারখানাটা দরজাটা আটকালো, আটকে ওখানে লক করলো, তারপরে ওই ইয়েটা তালাটার উপরে গালা দিয়ে ওইটাকে রাইট সিল করে দেয়া। রাইট তাহলে উপর, হ্যাঁ হ্যাঁ নিহার, ভাবে কোনো কিছু বাজেয়াপ্ত করা। হ্যাঁ সরকার বাজেয়াপ্ত ঠিক না, ওটা তোমাকে পারমিশন নেই, মানে ওখানে কেউ ঢুকতে পারবে না, ঠিক আছে? ওটা নির্দেশ নেই। প্রত্যক্ষ
স্ট্রিক্টলি প্রহিবিটেড এরিয়া। হ্যাঁ 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 একদম, ওখানে ঢুকতে পারবে না। তত্ত্বাবধান করে যাও। মানে তুমি যদি ঢুকতে হয় তো তোমাকে পুলিশ বা কোর্টের পারমিশন ছাড়া তুমি ওখানে ঢুকতে পারবে না, এটাই নিয়ম। তো এই ক্ষেত্রে এই সিলটাও কিন্তু সেম কাজ করে, যদিও এখানে গালা দেয় না, কারণ গালাটা কি তোমার টাকাও বেশি খরচ হবে, সময় সাপেক্ষ, এবং প্রতিদিন যখন তুমি স্টোর ক্লোজিং করবে তো জিনিসটা ভালো না। মানে তুমি গালা তো দিয়ে দিচ্ছ, আবার সকালবেলা উঠে আবার তোমাকে খুলতে হবে, জিনিসটা অনেক ঝামেলা। তো ওই জন্য কি করে, একটা কাগজ, সরু একটা কাগজ থাকে, কাগজের মধ্যে যে আজকে ক্লোজিং করছে ক্লোজিং ম্যানেজারের সাইন থাকবে, ক্লোজিং সিকিউরিটি যে যে তার সাথে আছে ক্লোজিং সিকিউরিটির সাইন, এবং আজকের ডেট, এই একটা তারিখ থাকবে, দিয়ে ওটা আঠা লাগিয়ে ওর ওপরে লাগিয়ে দেয়, মানে যেখানে কি হোলটা আছে কি হোলের ওপরে আটকে দেয়। এবার দেখো, এবার তুমি হয়তো চুরি করতে ঢুকেছো, তোমাকে এনিহাও তোমাকে চাবি দিয়ে ঢুকতে হবে। তুমি চাবি, মানে তোমাকে ওর মধ্যে তুমি যদি চাবি নিয়েও কোনো খুলতে যাও, কোনো কিছু চাবির মধ্যে ঢুকাতে হবে, চাবি ঢুকাতে গেলেই তো কাগজ ছিঁড়ে যাবে, তাই না? দেখো, সিল মারা থাকা মানেই যে তুমি ঢুকতে পারবে না সেরকম না, তুমি চাইলে সিল ভেঙে তুমি ঢুকতে পারো, বাট সিল ভেঙে ঢুকা মানে যদি সিল ভাঙা থাকে তো যে কেউ দেখলে বুঝতে পারবে যে হ্যাঁ এখানে ঢুকেছে, কোনো ঘুষপেটিয়া ঢুকেছে, এখানে কিছু না কিছু হয়েছে, তো আগে থেকে সতর্ক হয়ে যাবে। তো এইটাই তো, সিল সিল মারা মানে চুরি আটকাবে না বা কেউ ঢুকতে পারবে না এরকম না, যে চাইলে ঢুকতে পারবে, কিন্তু আমরা বুঝে যাবো যে এর কেউ না কেউ ঢুকেছে বা কিছু না কিছু হয়েছে ঝামেলা, ঠিক আছে? তো সিল মারা এর কাজ। এবারটা সবকিছু ডকুমেন্ট করতে হয়, মানে তুমি যা যা করছো সবকিছু ডকুমেন্ট করতে হয়। ধরো ধরো আমরা কি করি, ট্রায়াল রুমে অনেক সময় জামা কাপড় ফেলে চলে আসি, তো জামা কাপড় যদি ট্রায়াল রুমে থাকে সেইগুলো আবার নির্দিষ্ট কাউন্টারে রেখে আসতে হবে, তো এইগুলো বেসিক্যালি ওরা করে। আচ্ছা, এভাবে করলো, প্রতিটা কাউন্টার দেখলো, দেখে তারপরে ওরা বাইরে বেরিয়ে এসে স্টাফ যে গেটটা, সেই গেটটা বাইরে থেকে বন্ধ করে লক করে ওর উপরে সিল মেরে চাবি নাইট গার্ডের হাতে রেখে ওরা বেরিয়ে যায়, মানে ক্লোজিং ম্যানেজার বেরিয়ে যায়, এই হচ্ছে কাজ। এটা সমস্যা কি হতে পারে? সমস্যা হতে পারে যে সাপোজ শিবানীর কথা বলতেন, শিবানী হয়তো ল্যাকমির কাউন্টারে ও আজকে ল্যাকমির কাউন্টারে ও সকালবেলা চাবি নিয়েছে, অফিসে এসেছে, অফিসে এসে সাইন করেছে, চাবি নিয়েছে, চাবি নিয়ে ও সারাদিন ধরে বিজনেস করেছে, যাই কেনাকাটা বিক্রি বাট্টা করুক না কেন, রাত্রেবেলা চাবি দিয়ে যাওয়া ওর উচিত, বাট ও চাবি দিতে ভুলে গেছে, এবং হয়তো চাবিটাও নিয়ে চলে গেছে বাড়িতে, হতেই পারে। তো কি হয়েছে, যখন ক্লোজিং ম্যানেজার এসে শিবানীর ল্যাকমি কাউন্টারে যখন টেনে টেনে দেখছিল যে বন্ধ কিনা, টানতে গেছে, দেখেছে পুরোটা খুলে এসেছে। এটা সিচুয়েশন, আমি সিচুয়েশন বলছি। তো এবারটা ক্লোজিং ম্যানেজারের সাথে শিবানীকে ফোন করবে যে কি ব্যাপার, তোমার কাউন্টারে কেন খোলা? তখন শিবানী হয়তো বলছে যে ও স্যার ভুলে গেছি আজকে, হ্যাঁ এখন মনে পড়ছে খুলে এসেছি স্যার, সরি স্যার ভুলে গেছি। ম্যানেজার তখন বলবে যে তুমি তুমি দোকানে এসে তালা লাগিয়ে তারপর যাও। তো সেটা তো প্র্যাকটিক্যালি সম্ভব না, না, কারণ শিবানী বেরিয়েছে তখন 8:30 বাজে, ম্যানেজার যখন তাকে ফোন করছে তখন বাজে প্রায় 10টা 10টা 15 এরকম বাজে। তো সে তো শিবানী তো ততক্ষণে খেয়ে দিয়ে ওর ঘুমের তোড়জোড় করছে, তো ফিরে আসা উচিত সম্ভব না। তাছাড়া রাত্রেবেলা অত রাতে বাস বা ট্রেন আছে কি নেই থাকেও না, অনেক সময় সে ফিরে আসবে অফিসে, তারপরে আবার যে দোকান থেকে বাড়ি যাবে, সম্ভব না প্র্যাকটিক্যালি। তো সে হয়তো বলে যে স্যার কি করে যাবো এখন, এখন তো সম্ভব না, এখন তো রাত হয়ে গেছে অনেক। তখন ম্যানেজার তখন বলবে যে তাহলে কি আমি তোমার বিহাফে আমি কি তালা বন্ধ করব, তালাটা কি লক করবো, কারণ চাবি তো রয়েছে না, এক্সট্রা চাবি কিন্তু তোমার অফিসে মানে দোকানে রয়েছে সিকিউরিটি পার্সনের কাছে। তো দেখো, ডিপার্টমেন্ট ম্যানেজার কিন্তু তোমার উপরে, তোমার বস এক রকমের, বাট এক্ষেত্রে কি হচ্ছে, যেহেতু কাউন্টারটা তোমার, সে হয়তো তোমার কাউন্টার যে ডিপার্টমেন্ট রয়েছে সেই ডিপার্টমেন্টে সে হেড হতে পারে, বাট তোমার কাউন্টার তোমার, ওখানে তোমার অনুমতি ছাড়া কেউ কিছু ধরতে পারবে না, ঠিক আছে? সাপোজ আমি শিবানীর কাছে না শুনে আমি তালা মেরে দিলাম, শিবানী হয়তো কালকে সকালে এসে বললো যে আমার ল্যাকমি কাউন্টার থেকে দুটো শ্যাম্পু চুরি হয়ে গেছে, আমি শ্যাম্পু খুঁজে পাচ্ছি না, বা আমি দুটো আইলাইনার খুঁজে পাচ্ছি না, পুরো কেস খাবো আমি, ঠিক আছে? অ্যাজ এ ক্লোজিং ম্যানেজার আমার দায়িত্ব ছিল, আমি বন্ধ করেছি, পুরো কেস আমি খাবো। তো ওই জন্য আমাকে শিবানীর কাছে শুনতে হবে, শিবানী তাহলে আমি কি তোমার বিহাফে আমি বন্ধ করতে পারি? শিবানী হয়তো বলবো যে হ্যাঁ বন্ধ করুন স্যার, কোনো অসুবিধা নেই। তখন আমি, দেখো এই যে কথাগুলো হচ্ছে না, এই যে ফোনে শিবানীর সাথে কথা বলছি আমি, এইগুলো কিন্তু রেকর্ড হচ্ছে। শুধু তাই না,
আমার সামনে কিন্তু ক্লোজিং সিকিউরিটি দাঁড়িয়ে আছে, তার মানে কি, তার মানে আমার কাছে সাক্ষী রয়েছে, আমি যে শিবানীর কাছে ফোন করেছি এটা সাক্ষী রয়েছে আমার, প্লাস সিকিউরিটি ক্যামেরা সিসিটিভিতে চলছে, ঠিক আছে, সিসিটিভি চলছে। তো শিবানী হতে বলে হ্যাঁ স্যার করুন, তখন আমি ক্লোজিং সিকিউরিটিকে বলবো যে তুমি এর চাবিটা নিয়ে আসো এই কাউন্টারে, সে চাবি নিয়ে আসলো, তালা দেবো আমি, তালা দিয়ে ওখানে সিল করে দেবো, ঠিক আছে। এই সমস্যা হয়, ঠিক আছে, এই আর কি। আচ্ছা, কোনো প্রশ্ন? ম্যানেজার কজন থাকে স্যার অফিসে? না, ওভাবে থাকেন, ক্লোজিং ম্যানেজার বলে আলাদা কেউ হয় না, আমাদের ডিপার্টমেন্ট ম্যানেজাররা থাকে, তারাই নির্দিষ্ট দিনে ক্লোজিং করে। ক্লোজিং মানে সাধারণত ধরো 4-5 ডিপার্টমেন্ট থাকে, 5-6টা ডিপার্টমেন্ট থাকে একটা স্টোরে, 5-6টা ডিপার্টমেন্টের প্রায় 4-5 জন করে ম্যানেজার থাকে, 4টে ম্যানেজার মতো থাকে, 4 জন বা 5 জন ম্যানেজার, প্লাস তোমার স্টোর হেড রয়েছে, তারপরে ক্যাশিয়ারিং এর হেড রয়েছে, এরাও রয়েছে। তো এই যে উপর লেভেলে যারা থাকে তারাই ক্লোজিং করে, ক্লোজিং সাধারণত নিচের লেভেলের লোকরা করে না, ঠিক আছে, এরাই ক্লোজিং করে। আচ্ছা, তো এইটা হচ্ছে কাজ, বুঝতে পেরেছো, মধ্যে কথা এটা কাজ। আমি এখানে দেখি বইতে কি লিখেছে, বইতে যেটা আছে ক্লোজিং এর 2 লাইনে ছেড়ে দিয়েছে, এই যে ক্লোজিং অফ স্টোর, দ্য স্টোর ক্লোজিং ইজ এ ডকুমেন্টেড প্রসেস, ডকুমেন্ট, সবকিছু ডকুমেন্ট থাকবে। এবার শিবানী যে চাবি না দিয়ে চলে গেছে, এটা কিন্তু আমার ডকুমেন্ট, আমার লিখতে হবে কাগজে, কাগজে বলতে ওখানে একটা ফরম্যাটের একটা ডকুমেন্ট তোমার হাতে থাকবে, সেখানে লিখতে হবে শিবানীর বিহাফে আমি তালা দিচ্ছি। দ্য স্টোর ম্যানেজার সিলস এভরি লক অ্যান্ড এক্সিট পয়েন্ট অফ দ্য স্টোর, মানে স্টোরের ঢোকা বেরোনোর রাস্তা এবং প্রতিটা লক সে সিল করে, ঠিক আছে। কার কোনো প্রবলেম আছে? কারোর কোনো প্রবলেম আছে এইটুকু বুঝতে? না স্যার। আচ্ছা, তো এটা হচ্ছে ক্লোজিং হলো। ক্লোজিং দেখো তোমাদের শেয়ারটাই দিয়েছিলাম, ওকে, এইখানে দেখে নাও একবার, ক্লোজিং অফ স্টোর দেখো শেয়ার দিয়েছি। দ্য স্টোর ক্লোজিং ইজ এ ডকুমেন্টেড প্রসেস, আর দ্য স্টোর ম্যানেজার সিলস এভরি লক অ্যান্ড এক্সিট পয়েন্ট অফ দ্য স্টোর। তো তোমরা যদি বইয়ের আন্দাজে পড়ো তো দুটো লাইন, জাস্ট ডকুমেন্টেড প্রসেস হয় এটা, এবং স্টোর ম্যানেজার সিল করে প্রতিটা লক এবং এক্সিট পয়েন্ট, এটাই আসল, ঠিক আছে। আমিও তোমাকে এতক্ষণ ধরে যা বলি তার সারমর্ম এইটাই, বাট আমি তোমাদের যদি কোনো সিচুয়েশনে পড়ো তো সিচুয়েশনে কি করে কি হয় সেটা আমি তোমাদের বলেছিলাম, এটা যদি হুট করে সিচুয়েশন হয়ে যায়। আচ্ছা, এরপরে আসছে স্টোর ওপেনিং। ক্লোজিং হলো ওপেনিং। ওপেনিং এর কি কাজ? জাস্ট তোমাকে অ্যাজ এ ওপেনিং ম্যানেজার, ঠিক আছে, অ্যাজ এ ওপেনিং ম্যানেজার তোমার কাজ হবে ওই দোকানে ঢুকে ওই প্রোডাক্ট, ওই সিলগুলোকে কাটা, সিলগুলো ছেঁড়া, কাটা না, সিলগুলোকে ছেঁড়া, জাস্ট ছিঁড়ে দেওয়া, আর কোনো কিছু না, ঠিক আছে, জাস্ট সিলগুলোকে তোমাকে ছেড়ে দিতে হবে, ব্যাস এইটুকু তোমার কাজ। সমস্যা কি? আচ্ছা, ওখানে যেমন ক্লোজিং ম্যানেজারের সমস্যা বললাম, ওপেনিং ম্যানেজারও কিছু সমস্যা থাকে, যেমন যেমন সাপোজ দিগন্ত রাত্রেবেলা ক্লোজিং করে বেরিয়েছে, এবারটা দিগন্ত আর দিগন্তের সাথে একজন ক্লোজিং সিকিউরিটি ছিল, ওরা ক্লোজিং করে বেরিয়েছে, সকালবেলা আমি গেছি ওপেনিং করতে, এবারটা আমি ঢুকে প্রতিটা কাউন্টার দেখছি, প্রতি কাউন্টারের সিলগুলো ছিঁড়ছি, কারণ দিগন্তের সিলগুলো মেরে গেছে, আমার দায়িত্ব জাস্ট সিলগুলোকে ছেঁড়া, আর কিছু না। এবার ছিঁড়তে ছিঁড়তে এক জায়গায় দেখলাম, ধরো সাপোজ লেকমি কাউন্টারটাতে আমি দেখলাম যে সিল মারা নেই এবং লেকমির শাটারটাও খোলা, মানে লকও করা নেই। তখন আমি কি করব, আমি সাথে সাথে ক্লোজিং সিকিউরিটিকে ফোন করব যে কি ব্যাপার দিগন্ত স্যার, কালকে না কালকে তো তোমাদের ক্লোজিং ছিল, তোমার ল্যাকমি কাউন্টারটা ওপেন রয়েছে, এখানে সিলও মারা নেই বা সিল হতে ছেঁড়া রয়েছে, হ্যাঁ এরকম কিছু সিচুয়েশন হয়তো আসলো, তাই আমি সিল ছেঁড়া রয়েছে, কি হয়েছে, তোমরা কি সিল দাওনি বা সিলে কোনো কিছু করেছো? তো ক্লোজিং সিকিউরিটি বলে না স্যার আমরা মানে যদি সে বলে যে হ্যাঁ স্যার আমরা দিতে ভুলে গেছি বা সিল ছিঁড়ে গেছে, তাহলে তো ঝামেলা মিটে গেল ওখানে, আমি একটু জিনিসটা বাড়াচ্ছি। ক্লোজিং সিকিউরিটি বলে না স্যার, ক্লোজিং ম্যানেজার তো দিয়েছে, দিগন্ত স্যার তো দিয়েছেন, আমার সামনে, আমি ছিলাম সামনে,
ওকে, এবারটা আমি দিগন্তকে ফোন করব। দিগন্তকে ফোন করে বলবো যে তুমি কালকে তো ক্লোজিং করেছো এবং আজকে আমি সকালে দেখছি যে ল্যাকমি কাউন্টারের ডোরটাও খোলা এবং সিলটা ছেঁড়া বা সিল নেই এখানে। তো কি হয়েছে, তুমি কি দিতে ভুলে গেছো বা তুমি কি দিয়ে কোনো ঝামেলা করেছিলে বা কোনো কিছু করেছো কি? দিগন্ত যদি বলে যে হ্যাঁ আমি ভুলে গেছি দিতে বা এই ঝামেলা হয়েছে, তাহলে তো মিটে গেল। আমি দিগন্ত যদি বলে যে না আমি তো দিয়েছি, আমার মনে আছে আমি দিয়েছি, কোনো অসুবিধা হয়েছিল না, তখন আমাকে কি করতে হবে? তখন এজ এ ওপেনিং ম্যানেজার আমাকে সিসি ক্যামেরা চেক করতে হবে। সিসি ক্যামেরা ফুল ফর্ম কি? সিসিটিভি। সিসিটিভি ফুল ফর্ম কি বলো? সিসিটিভির ফুল ফর্ম কি বলো? ক্লোজ সার্কিট টেলিভিশন। ক্লোজ সার্কিট, এটা কিন্তু পরীক্ষাতে আসতে পারে। যেমন সিসিটিভির ফুল ফর্ম বলে তিনটে বা চারটে বিভিন্ন অপশন দিয়ে দিল, আমাকে টিক দিতে হবে যে কোনটা ঠিক হতে পারে। তো ক্লোজ সার্কিট টেলিভিশন সিসিটিভি আমাকে চেক করতে হবে যতক্ষণ না পর্যন্ত আমি সঠিক উত্তর পাচ্ছি যে হ্যাঁ এই কারণে সিলটা ছিঁড়ে গেছে। বা অনেক সময় হয়তো দিগন্ত দিয়ে গেছে, কি হয়েছে, দোকান তো বিশাল বড় বড় হয়, এখন হয়তো একটা বিড়াল ঢুকেছে বা ইঁদুর ঢুকেছে, ইঁদুর হয়তো কেটে দিয়েছে বা বিড়াল কোনো আঁচড় দিয়েছে কোনোভাবে। তো আঁচড় দিলে কি হবে, কাগজ তো ছিঁড়ে গেছে, সেটা আমরা বের করতে হবে না কি জন্য ছিঁড়েছে। তো যতক্ষণ না পর্যন্ত আমি বার করতে পারছি যে ওখানে সেলটা কিভাবে কি হয়েছে, মানে ছিড়ুক বা যদি নাই থাকুক না কেন, যাই হোক না কেন, যদি আমি প্রথমে দেখবো যে দিগন্ত সিলটা মেরেছে কিনা। আগের দিন রাত্রে সিসি ক্যামেরা চলছে, সিসি ক্যামেরা, একটুখানি আগে থেকে রিপিট করো, একটু কেটে গেল। আচ্ছা, সিকিউরিটি ক্যামেরা কি হয়, ওটা 24/7 চলে, সারাক্ষণ চলছে, ওটা ওটা কোনো বন্ধ নেই। এবং সিকিউরিটি ক্যামেরা নাইট নাইট ভিশন ক্যামেরা থাকে, নাইট ভিশন সুইচ থাকে। তুমি যদি লাইট বন্ধ করে দাও দোকানের, তো সিকিউরিটি ক্যামেরায় কিন্তু অটোমেটিক্যালি নাইট ভিশন অন হয়ে যায়। আমি জানি না কেউ দেখেছো কিনা, লাইট বন্ধ করে দিলে সিকিউরিটি ক্যামেরাগুলো কি হয়, ওর চারপাশে না অনেকগুলো লাইট থাকে, সবুজ 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 লাইট থাকে, ওই লাইটগুলো জ্বলা শুরু করে, সবুজ বা লাল, ওগুলো জ্বলে। তো ওইগুলোতে কিন্তু নাইট ভিশন কাজ করে, ওই একটা রে বার হয়, রে গুলোকে আমরা খালি চোখে দেখতে পাই না, বাট সিকিউরিটি ক্যামেরার যে সেন্সর থাকে, ক্যামেরা সেন্সর থাকে, ওই সেন্সর কিন্তু ধরা পড়ে। দেখবে অনেক সময় তোমরা ইউটিউবে সার্চ করলে দেখতে পারবে যে অনেক নাইট ভিশন, আমাদের যেমন নাইট ভিশন হয় না, বিভিন্ন যুদ্ধে নাইট ভিশন ক্যামেরা গুলো বা যুদ্ধে নাইট ভিশন স্কোপ ইউজ হয়, কি হয় ওগুলো একটা রে বার হয় যেগুলো খালি চোখে আমরা দেখতে পাই না। রে গুলো আমরা দেখছি পুরো অন্ধকার, বাট ওই রের জন্য আমাদের ক্যামেরার স্ক্রিন কিন্তু দেখে নিচ্ছে যে বাইরে কোনো কিছু আছে কিনা। ওটা ঝিরঝির হয়, খুব নয়েজ থাকে ইমেজে, বাট ইমেজগুলো দেখা যায়। ঠিক আছে? তো তো সিকিউরিটি ক্যামেরা অন রয়েছে, তো আমি প্রথমে দেখবো যে দিগন্ত সত্যিকার অর্থে দিয়েছে কিনা ওখানে। হতে পারে দিগন্ত মিথ্যাতে বলছে বা ও ভুলে গেছে দিতে। যদি দেখি যে হ্যাঁ দিগন্ত দিয়েছে, দিগন্ত সত্যি বলছে, ও ওখানে সিল করেছিল, তখন আমাকে দিগন্ত বেরিয়ে যাওয়ার পর থেকে শুরু করে আমি ঢোকার আগ পর্যন্ত সারা রাতে যা যা ঘটেছে সিকিউরিটি ক্যামেরা সব ধরা পড়েছে, ও তো 24 ঘন্টা চলছে। আমাকে বসে বসে দেখতে হবে যে কি অ্যাকচুয়ালি কি হয়েছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি কি হয়েছে ওখানে। আমি যখন দেখবো, কিছু না কিছু সময় তো দেখবো না, হয়তো বিড়াল ঘুরছিল, বিড়াল আঁচড় মেরেছে, ধরো দেখলাম। যতক্ষণ না আমি একটা সন্তুষ্টির মতো জায়গা পৌঁছাচ্ছি যে হ্যাঁ ঠিক এই কারণের জন্য এটা হয়েছে, ততক্ষণ অবধি আমি দোকান খুলতে পারবো না, দোকান ওপেনই করতে পারবো না। ঠিক আছে? এবং আমি নিজে দেখি শপার স্টপে আমাদের রুলস ছিল, যদি ওপেনিং ম্যানেজার না বের হয় স্টোর ওপেন করে, তখন তার যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ কোনো এমপ্লয়ি ঢুকতে পারবে না। এমপ্লয়ি বলতে এখানে আমি শুধু ছোট এমপ্লয়ীদের, মানে নিচু লেভেলের এমপ্লয়ীদের কথা বলছি না, আমি টপ লেভেলের এমপ্লয়ীদের কথা বলছি। আমি ওই স্টোরের যে হেড, সে বা কোম্পানির সিও যদি আসে না, তবুও সে ঢোকার অনুমতি নেই যতক্ষণ না পর্যন্ত ওপেনিং ম্যানেজার না স্টোর ওপেন করে বেরোচ্ছে। এতটা আহ, মানে নিষ্ঠার ওই জিনিসগুলো ওরা পালন করে। ঠিক আছে? তো এইটা যে স্টোর ওপেনিং, তো স্টোর ওপেনিং বুঝেছো, কি সমস্যা হতে পারে সেটাও তোমাকে বললাম, স্টোর ক্লোজিংটাও বলেছি, কি সমস্যা হতে পারে সেটাও তোমাদের বললাম, এটা প্র্যাকটিক্যালি তোমাদের বললাম। আচ্ছা এবারে দেখি বইতে কি লেখা আছে।
এ রিটেলার হ্যাজ এ ডকুমেন্টেড প্রসেস অফ ওপেনিং দ্য স্টোর ওপেনিং। আচ্ছা, ওটা কিন্তু ডকুমেন্ট করতে হবে অবভিয়াসলি। ধরো দিগন্তকে তুমি ফোন করেছো, দিগন্ত বলেছে না আমি দিতে ভুলে গেছি, এটা কিন্তু সাথে ডকুমেন্ট করতে হবে আমাকে। আচ্ছা, এন ওপেনিং ম্যানেজার ইজ দ্য ওয়ান টু ওপেন দ্য স্টোর এন্ড চেক অল দ্য লকস এন্ড সিল। ওপেনিং ম্যানেজার স্টোর ওপেন করে এবং সমস্ত লক এবং সিলগুলো চেক করে। চেক করা বলতে এখানে ছেঁড়ার কথা বলছে। ইফ দেয়ার ইজ এনি টেম্পারিং উইথ দ্য সিলস অর লকস, নো ওয়ান ইজ অ্যালাউড টু এন্টার দ্য স্টোর, যেটা বললাম। যদি ওই সিল বা লকের কোনো ঝামেলা হয়, কেউ যদি কোনো কিছু ঝামেলা তৈরি করতে করে, যদি আমি বুঝতে পারি ততক্ষণ, তাহলে আমি কাউকে অ্যালাউ করতে দিতে পারবো না, মানে আমার অধিকার আছে কাউকে অ্যালাউ না করার। এটা হলো। এবারটা স্টাফ চেকিং। স্টাফ চেকিং কি, আমি আগে থিওরিটা বলেছি, তারপরে নিচে বলছি। অল স্টাফ বিফোর এন্টারিং দ্য স্টোর আর চেক। দ্য স্টাফ ইজ গিভেন এ রিসিপ্ট of the item and money they have. They need to show the receipt every time they leave or enter the store during working hours. This ensure that no more merchandise, no store merchandise is called outside the store by some dishonest employee. এটা হচ্ছে থিওরি। প্র্যাকটিক্যালটা বলছি, প্র্যাকটিক্যালি কি হয়। শপার স্টপে আমাদের নিয়ম ছিল, আমি বারবার শপার স্টপ বলছি কারণ ওখানে আমি কাজ করতাম, ঠিক আছে। এটা প্যান্টালুন, বিগ বাজার, বাজার কলকাতা, ভি মার্ট, রিলায়েন্স ট্রেন্ড সবগুলো কম বেশি একই রকম ভাবে চলে, কাজ একই রকম ভাবে হয়। তো শপার স্টপে কি হতো, আমাদের 500 টাকার ওপরে তুমি টাকা নিয়ে ঢুকতে পারবে না, ঠিক আছে, মানে তুমি না বলে ঢুকতে পারবে না। তো এইটা হতো, মানে 500, যেহেতু দেখো দোকানে কি হয়, দোকানে টাকা দিচ্ছে কাস্টমার, তুমি কাস্টমারকে প্রোডাক্ট দিচ্ছ, টাকার ব্যাপার থাকে না এখানে। তো চুরি হতে পারে, এমপ্লয়ীদের মধ্যে চুরির অনেক প্রবণতা থাকে। তো ওই জন্য চুরির ব্যাপারটা ঠিক করার জন্য, চুরির ব্যাপারটা যাতে না হয় তার জন্য তোমাকে বলতে হয় যে 500 টাকার যদি কম থাকে তাহলে তোমার ঝামেলা নেই। যদি 500 টাকা কম তোমাকে টাকা থাকে, 400 বা 350 টাকা আছে, কোনো প্রবলেম নেই। যদি 500 টাকার বেশি থাকে তোমাকে একটা রিসিপে সাইন করে নিতে হবে। সিকিউরিটি পার্সন দ্বারা, যে সিকিউরিটিতে রয়েছে, সকালবেলা তুমি যখন ঢুকছো তখন তোমাকে বলে নিতে হবে। তোমার হয়তো 1000 টাকা আছে, এরকম তুমি যদি থাকে তবে সিকিউরিটিকে দিয়ে সাইন করে নিতে হবে। যে সিকিউরিটি সাইন করবে, বলবে যে মধুমঙ্গল দত্তের কাছে 1000 টাকা রয়েছে, আমি সাইন করব, আজকে ডেট থাকবে, ওটা থাকবে। যখন রাতে বেরোবো তখন আমাকে ওইটা দেখে নিতে হবে যে এই দেখো আমার কাছে 1000 টাকা আছে, এইটার প্রমাণ, এবং টাকাটাও দেখাতে হবে সাথে। ব্যাস, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, আমি একবার কেস খেয়েছিলাম। কেস বলতে আমি জানতাম না জিনিসটা, আমি তখন মাত্র 1 মাস মতো হয়েছে ঢুকে, 1.5 মাস মতো হয়েছে। হ্যাঁ, আমি শপার স্টপে ঢুকেছি, আমি তখন সিটি সেন্টার 1-এ কাজ করতাম। তো আমি কি ফার্স্ট মাসে স্যালারি দিয়ে আমি ভাইকে একটা ফোন, সেকেন্ড মাসে স্যালারি দিয়ে আমি ভাইকে একটা ফোন কিনে দেবো ভেবেছি। যে আমি ভাই বলছে দাদা একটা ফোন লাগবে, তো আমি ভাবলাম যে ঠিক আছে ওকে কিনে দেবো। 10,000 টাকা লেনোভো K3 নোট, লেনোভো না লেনোভো নোট K3, হ্যাঁ K3 নোট, ঠিক আছে। তো এটা কিনে দেবো, 10,000 টাকা ছিল। তো আমি লাঞ্চ টাইমে বেরিয়েছি, বেরিয়ে এটিএম থেকে 10,000 টাকা তুলেছি। টাকা তুলে আমি ঢুকে গেছি। এখন ঢোকার সময় চেক করে না, বেরোনোর সময় সাধারণত চেক করে, ঢোকার সময় কোনো সময় চেক করে না। তো আমি ঢুকেছি, আমি আমার ডিপার্টমেন্ট ম্যানেজার যে ধনঞ্জয় রয় বলে একজন ছিলেন, ভালো ডিপার্টমেন্ট ম্যানেজার, ওনাকে আমি বলছি স্যার জানেন আজকে আমি ভাইকে আমার সেকেন্ড মাসে স্যালারি দিয়ে ভাইকে একটা ফোন গিফট করব, তো আমি খুব খুশি, এটা বলছি। যে শুনলো, শুনে হুট করে আমাকে বললো তোর, তুই যে টাকা নিয়ে ঢুকলি তুই সাইন করিয়েছিস? আমি বলছি সাইন, কিসের সাইন? বলছে তোর কাছে যে এত টাকা রয়েছে তুই সাইন করে ঢুকবি না, এতে তোর কেস কে যাবে, তুই রাত্রিবেলা যদি ধরে এই টাকাটা, তুই তো টাকা নিয়ে বাড়ি যাচ্ছিস, তুই যদি ধরে তো কিন্তু পুরো কেস কে যাবে, হ্যাঁ টাকা আটকে দেবে। তো আমি জানি না, তো বলছে শিগগিরই যা, তুই নিচে সিকিউরিটি পার্সনকে যা, আমি ফোন করে দিচ্ছি। তো সে ফোন করে দিল, আমি গেলাম। তো তখনই জানলাম যে, অ্যাকচুয়ালি জানতাম না যে 500 টাকার উপরে থাকলে যে কোনো অসুবিধা, জানতাম না। কি বলতো, মানে কিছু কিছু রুলস থাকে না কোম্পানিতে, যেগুলো তোমার অফিসের মধ্যে ঢুকে অন্যের সাথে কথা না বললে তুমি জানতে পারবে না রুলস গুলো। হ্যাঁ, কিছু কিছু রুলস থাকে, তো এই জিনিসগুলো কোথাও লেখা ছিল না। আমি যখন সাইন করেছি সবার স্টপের এগ্রিমেন্টের, কোথাও লেখা ছিল না, বা থাকলেও আমরা কেউ পড়ি না। প্রায় 9-10 পেজের এগ্রিমেন্ট ছিল। 9-10 না, সরি ভুল বলছি, 15 না 20 পেজের এগ্রিমেন্ট ছিল। প্রতিটা এগ্রিমেন্ট, প্রতিটা পেপারে আমার সাইন করতে হচ্ছিল। কে এত পড়বে, এত কি আমরা পড়িও নি। ওর মধ্যে হয়তো ছিল, মেবি ছিল ওর মধ্যে, খেয়াল করিনি। তো পরে জেনেছিলাম।
তো এই ছোট ব্যাপার, এইগুলো মানতে হয়। তাছাড়া কি, এটা তো হলো টাকার ব্যাপার। তাছাড়া সাপোজ তাপস ওখানে শপার স্টপের এমপ্লয় বা প্যান্টনসের এমপ্লয়। তাপস একটা ফার্স্ট থেকে ঘড়ি পড়েছে, ও ফার্স্ট থেকে ঘড়ি পরে আসে, বা নতুন একটা ফার্স্ট থেকে ঘড়ি কিনেছে। এবারটা ফার্স্ট টেকের কাউন্টার কিন্তু প্যান্টনসের মধ্যেও আছে। তো এবারটা প্রমাণ কি, তাপস তো ঘড়ি পরে ঘড়ি নিয়ে ঢুকে গেছে, ঘড়ি নিয়ে ঢুকার সময় তো কেউ কিছু বলেনি। রাত্রে যখন বেরোচ্ছে তাপস অফিস শেষে দোকান বন্ধ করে, তখন তাপসকে ধরেছে যে কি ব্যাপার, আপনার কাছে ফার্স্ট থেকে ঘড়ি, আপনার স্লিপ কোথায়। ধরতে পারে, কারণ কারণ ওটা যে তাপস চুরি করিনি, দোকান কাউন্টার ফার্স্ট থেকে কাউন্টার আমাদের স্টোরেও রয়েছে। তাপস যে ফার্স্ট থেকে কাউন্টার থেকে চুরি করিনি তার প্রমাণ কি, তাই না? তাপস নিজে তাপস অন্য জায়গাতে কিনে তারপরে করছে জিনিসটা। কিন্তু যেহেতু ফার্স্ট টেকের কাউন্টার আমাদের স্টোরেও আছে, সেই জন্য সবসময় যখনই কেউ ঢুকবে, এমন কোনো প্রোডাক্ট যদি তুমি ইউজ করো যেই প্রোডাক্টটা তোমার স্টোরের মধ্যে একটা কাউন্টার আছে, তাহলে অবশ্যই তোমাকে সিকিউরিটির লোকদের কাছ থেকে সাইন করাতে হবে। ঠিক আছে, যেটা টাকার ক্ষেত্রে সেটা প্রোডাক্টের ক্ষেত্রে সেম অ্যাপ্লিকেবল। যেমন মেয়েরা অনেক সময় ল্যাকমির আইলাইনার ইউজ করে বা বিভিন্ন কসমেটিক ইউজ করে, যে কসমেটিক্সের কাউন্টার দোকানে আছে। তো কি করে, তখন ওরা একটা স্টিকার দিয়ে দেয়, ওই স্টিকারটা লাগানো থাকলে ছোট ছোট দুটো এস থাকতো আমাদের শপার স্টপ, ওই দুটো এস নিয়ে ছোট একটা স্টিকার থাকতো, ছোট্ট একটা স্টিকার, ওটা লাগিয়ে দিত। ধরো লিপস্টিক ইউজ করে লিপস্টিকের উপর লাগিয়ে দিল, ধরো তুমি ঘড়ি ইউজ করছো ঘড়ির নিচেটায় লাগিয়ে দিল, এরভাবে লাগানো থাকতো। আমি যেমন উডল্যান্ডে জুতো কিনেছিলাম ওই পার সমস্যার জন্য, বলছিলাম না পায়ে দাঁড়িয়ে থাকতে একটু সমস্যা হচ্ছিল, তো পার সমস্যার উডল্যান্ড জুতো কিনেছিলাম। তো আমাকে প্রথম কয়েকদিন সাইন করে নিয়েছিলাম, তারপরে সাইন করাতাম না, কারণ পুরনো হয়ে গেছিল তো জুতোটা, তো তারপরে সাইন করাতাম না, কেউ দেখতেও না তো। বাট প্রথম কদিন আমার সাইন করে ঢুকতে হয়েছে, কারণ নতুন জুতো, এখন যদি হুট করে কেউ বলে যে এই জুতো পরতে পেলে, আমি পুরো কেস খেয়ে যাবো। মানে সাইন না করে ঢুকতে পারি, আমার কেউ দেখছে না যে কি আবার কুচের জুতো এরকম দেখছে না, কিন্তু বেরোনোর সময় যদি আমাকে আমাকে যদি আটকায় না, তখন আমি পুরো কেস খেয়ে যাবো। মানে হয়তো আমাকে কিছু বলবে না, কারণ আমি একটা চুরি করিনি, কিন্তু ওটাকে প্রমাণ করতে তো আমার প্রায় 8 ঘন্টা লেগে যাবে, তো সময় নষ্ট আর এম্বারেসিং হয়। তো এই জন্য এইভাবে করতে হয়। তো এইটা হচ্ছে স্টাফ চেকিং, বুঝতে পেরেছো? আমি একেবারে প্র্যাকটিক্যালটা বোঝালাম। কোনো প্রশ্ন, কারোর কোনো প্রশ্ন? হ্যালো, স্যার স্যার হ্যাঁ হ্যাঁ বলো। স্যার মনে করুন ওই যে অঞ্জলি জুয়েলার্স, এই জুয়েলার্স এর দোকানে যদি যায়, তো সেখানে কি ওই জুয়েলারি গুলো কি খুলে যেতে হয়, না পরে গিয়ে আবার ওইরকম একই সেম পদ্ধতিতেই ঢুকতে হয়? না, ওই সেম সেম পদ্ধতি ইউজ করতে পারো, ঠিক আছে। আর জুয়েলারি সাধারণত কেউ পড়ে যায়, তুমি দেখবে জুয়েলারির দোকানে যেসব যারা সেলস পার্সন হিসেবে থাকে না, যেসব মেয়েরা বা ছেলেরা, ওরা কিন্তু খুব একটা জুয়েলারি পরে না, দেখবে পুরো ফাঁকাই থাকে ম্যাক্সিমাম। আর এবারটা তুমি যদি পরে যাও, তাও তোমাকে আলাদা করে ওটা সাইন করে নিতে হবে, অবভিয়াসলি সেম ব্যাপার, তাই না? তুমি যদি একটা মুক্তোর কানের দুল পরছো, পড়তেই পারো, ছোট মুক্ত কানের দুল খুব বেশি বড় হয় না, তো সেই হিসাবে তোমাকে তখন সাইন করে নিতে হবে। হ্যাঁ, কারণ তুমি হয়তো পিসি চন্দ্র জুয়েলার্সেরই পড়ছো, কিন্তু তোমার সাইন করে নিতে হবে যে এটা আমি এখান থেকে চুরি করিনি, বাইরে থেকে আমি পড়ে এসেছি ঘরে থেকে, ঠিক আছে। এটা হচ্ছে স্টাফ চেকিং হলো। ওটা স্টাফ এন্ট্রি। স্টাফ এন্ট্রি হচ্ছে দ্য স্টাফ আফটার সিকিউরিটি চেক এন্টার দ্য স্টোর, দে চেঞ্জ ইনটু দেয়ার ইউনিফর্ম এন্ড রিচ দেয়ার রেসপেক্টিভ সেকশন। প্র্যাকটিক্যাল বলি, প্র্যাকটিক্যাল হচ্ছে এইগুলো জিনিসগুলো হলো, ঠিক আছে। যদি টাকা থাকে তাহলে আমি সাইন করালাম, যদি আমি কোনো ইউজ করছি কোনো কিছু যেগুলো দোকানের মধ্যে কাউন্টার আছে, তো আমি সাইন করালাম, সাইন করানোর পরে আমি ওখানে সাইন করানোর পরে ওখানে রেস্ট রুম আছে, মানে আমাদের যে ক্যান্টিন রয়েছে ছেলেদের, সরি স্টাফদের যে ক্যান্টিন, ওখানে যে আমরা ইউনিফর্ম পরে নিতাম। ওখানে ট্রায়াল রুমও রয়েছে, রুম মানে একটা ড্রেসিং রুম থাকে ওখানে, ওখানে মেয়েরা তাদের কুর্তি পরে নেয়, বা আমরা আমাদের যে ইউনিফর্ম থাকে ইউনিফর্ম পরি। সাধারণত বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম ইউনিফর্ম দেয়, ঠিক আছে, বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম ইউনিফর্ম থাকে। তো সাধারণত আমরা কি করতাম, আমরা ঘর থেকে ইউনিফর্ম পরে যেতাম না,
ঠিক আছে, আমরা নর্মাল জামা কাপড় পরে যেতাম আর ওখানে যে ইউনিফর্মটা চেঞ্জ করে নিতাম। এতে কি সুবিধা হতো, তাহলে যে যাওয়ার পথে যে ট্রেনে বাসে যে ধুলো ময়লা ঘাম এগুলো লাগতো না, ইউনিফর্মটা ভালো থাকতো, এটা করতাম। ঠিক আছে, আর তারপরে আমরা স্টোরে ঢুকতাম আমাদের হ্যান্ড পাঁচ দিয়ে, হাতের 5 আঙ্গুলের ছাপ দিয়ে আমরা ঢুকতাম। বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকমের বায়োমেট্রিক সিস্টেম আছে, কারোর হয়তো আঙ্গুলের যে কোনো একটা আঙ্গুলের ছাপ নেয়, ঠিক আছে, বা কারোর হয়তো 5 আঙ্গুলের ছাপ। আমাদের সবার ছিল 5 আঙ্গুলের ছাপ। জাস্ট একটা কোড ছিল U5S4912 বলে একটা কোড ছিল, ওটা এন্টার করার পরে তারপর 5 আঙ্গুল ছাপ দিলে, এন্টার করার পরে লাল আলো জ্বলে উঠতো যেখানে আমি ছাপ দেবো, আর ওখানে হাত রাখলে ওরা অটোমেটিকলি এগুলো স্ক্যান করে নিত, এই জায়গাগুলো স্ক্যান করে নিত, করার পরে ওটা সবুজ হয়ে যেত, একটা শব্দ হতো, সাথে সাথে ওয়েলকাম বলে লেখা উঠতো। তো ওটা আমরা বুঝতে পারতাম যে আমরা এন্ট্রি হয়ে গেছে। প্লাস আমাদের তো সাইন করতেই হবে তোমাকে, তুমি যখন ঢুকছো ঠিক তখন তোমাকে সাইন করতে হবে, সাইন করার পরে তুমি হাতে তুমি বায়োমেট্রিক দাও। ঠিক আছে, এই হচ্ছে নিয়ম। আচ্ছা, তো এটা হচ্ছে স্টাফ এন্ট্রি হলো, তুমি ইউনিফর্ম পরছো এবং এন্ট্রি করছো। হাউসকিপিং কাকে বলে? হাউসকিপিং কাকে বলে? এনিওয়ান? হাউসকিপিং কাকে বলে? এটা হচ্ছে একটা ডিপার্টমেন্ট, যে ডিপার্টমেন্টটা নাকি রুমের সমস্ত অ্যাস্থেটিক আপকিপটা মেনটেন করে রাখে। ওকে ওকে, ঠিক আছে, ঠিকই বলেছো। হাউসকিপিং হচ্ছে বেসিক্যালি ক্লিনিং দিকটা দেখে। ঠিক আছে, হাউসকিপিং ইজ রেসপন্সিবল ফর ক্লিনিং দ্য স্টোরটাকে পরিষ্কার রাখার জন্য হাউসকিপিংটা ইউজ হয় বেসিক্যালি। তাছাড়া কি কাজে ইউজ হয়? আজকে প্রথম কাজ থেকে মানে কাস্টমারদের ঢোকার আগে, এটা কিন্তু আমি কাস্টমারদের ঢোকার আগের কথা বলছি, ঠিক আছে, কাস্টমারদের ঢোকার আগে আমরা কি কাজ করি সেইগুলো আমরা এখন বলছি। এরপরে আমরা বলবো কাস্টমার ঢোকার পরে কি কাজ হয়, তারপরে বলবো কাস্টমার বেরিয়ে যাওয়ার পরে কি কাজ হচ্ছে। তো আমরা ঢুকলাম, সাথে সাথে হাউসকিপিংরাও সেম ওয়েতে ঢুকে, ওদের প্রথম কাজ হচ্ছে পুরো দোকানটাকে পরিষ্কার করা, মানে দোকানের ফ্লোরটাকে ভালো করে ঝাড় দেওয়া বা মুছে টুছে পরিষ্কার করা। দেখো, সাধারণত সেন্ট্রাল এসি থাকে, তো ম্যাক্সিমাম দোকানগুলো এখন সেন্ট্রাল এসি হয়ে গেছে। তো সেন্ট্রাল এসি সাধারণত তোমার এয়ার টাইট থাকে অবভিয়াসলি, কিন্তু ওখানে ধুলো ঢোকে, কারণ যখন কাস্টমারে ঢোকে না তখন তো গেটটা পুরো খুলে যায়, গেট পুরো খুলেই ঢোকে কাস্টমার। তো কাস্টমারদের ঢোকার যে রাস্তাটা, সেই রাস্তাটা পুরোপুরি মেইন রোডের সাথে অ্যাটাচ থাকে, তো মেইন রোড দিয়ে ধুলো ঢুকতে হবে, কাস্টমারদের গায়ের ধুলো, তাদের পার জুতোর সাথে যে ধুলোগুলো ঢুকছে সেগুলো ঢোকে, তো প্রচুর ধুলো হয়। তাছাড়া এইগুলো পরিষ্কার করা হাউসকিপিং এর দায়িত্ব। তাছাড়া তোমার স্টাফদের ওয়াশরুম পরিষ্কার করা বা কাস্টমারদের ওয়াশরুম পরিষ্কার করা, তাছাড়া কাস্টমারদের যদি কোনো জল চায় সেইগুলো, জল বা কোনো খাবার মানে কোনো হয়তো চা কফি দেওয়া কাস্টমারকে, সেগুলো ওরা করে। হয়তো বা হয়তো তুমি প্রচুর প্রোডাক্ট কিনেছো, 10-12টা প্যাকেট হয়ে গেছে তোমার, তখন আমরা হাউসকিপিংকে বলতাম যে ম্যামকে একটু এগিয়ে দাও তার গাড়ি অবধি, তো তখন হাউসকিপিংরা যায়, বা হয়তো কোথাও হোম ডেলিভারি দিতে হবে, ঠিক আছে, তুমি হয়তো বাচ্চার জন্য খুব বড় একটা গাড়ি বলতে ওই ঠেলে 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 যেটা নিয়ে যায় বাচ্চাদেরকে বসিয়ে, ওটা কি বলে, কি একটা যেন বলে, যা ওটা তুমি হয়তো কিনেছো, তো ওটা তোমাকে বাড়িতে ডেলিভারি করতে হবে, তখন ওরা নিয়ে যায় ওটা। ঠিক আছে, এইভাবে জিনিসটা হয়। তো হাউসকিপিং এ এরকম কাজ থাকে, বা হয়তো কোনো বাচ্চা জল ফেলে দিয়েছে, ওটা আমরা বলতো যে এটা মুছে দাও, এই জায়গাটা ওরা মুছে দেয়। আচ্ছা, তাছাড়া আর কি হয়, আর হচ্ছে সকালবেলা অনেক প্রোডাক্ট আসে, তোমরা তো দেখেছো যে প্রচুর প্রোডাক্ট থাকে বিক্রির জন্য, তো বিক্রির জন্য যখন প্রোডাক্ট থাকে যেমন প্রচুর প্রোডাক্ট বিক্রি হচ্ছে প্রতিদিন, তো এই প্রোডাক্টগুলো ফিল আপের জন্য প্রতিদিন সকালবেলা 9টার মধ্যে গাড়ি ঢুকে যায়, 9টার মধ্যে তোমার গোডাউন থেকে গাড়ি চলে আসে আমাদের দোকানে এসে গাড়িগুলো তাদের প্যাকেট, তাদের যে প্রোডাক্টগুলো দেওয়া উচিত আমাদের দোকানে, সেই প্রোডাক্টগুলো আমাদের দিয়ে দেয়। সেই প্রোডাক্টগুলো কিন্তু সবসময় প্যাকেজিং করে আসে, মানে ওই যে কি বলে থাকে, র্যাপিং পেপারে মুড়ে আসে। তো
তো কিন্তু তুমি দেখবে কোনো সময় তুমি যে কোনো দোকানে যাও না কেন, র্যাপিং পেপারে মোড়া কিন্তু তুমি পাবে না, তুমি দেখবে সবসময় খোলা অবস্থা রাখা আছে। তো র্যাপিং পেপার গুলো আমরা অ্যাকচুয়ালি খুলে সিকিউরিটি ট্যাগ লাগিয়ে, সিকিউরিটি ট্যাগ বলতে কি বলছে সেটা আমি পরে বলবো, আলাদা করে সিকিউরিটি ট্যাগ নিয়ে কথা বলবো পরে। তো সিকিউরিটি ট্যাগ লাগিয়ে আমরা প্রোডাক্টগুলোর খুব সুন্দর করে সাজাতাম, আর যে পলিথিন ব্যাগগুলো ছিল বা র্যাপিং পেপারগুলো সেইগুলো সিকিউরিটি পার্সনরা ওটা ফেলে দিত। তো এই জিনিসগুলো হয় হাউসকিপিং এর, এই জিনিসগুলো করে। আচ্ছা, স্টোর ম্যানেজমেন্ট। স্টোর ম্যানেজমেন্ট বলতে বলছি, স্টোর ম্যানেজমেন্টটা কি, স্টোর যখন ওপেন হচ্ছে না তার আগে ম্যানেজার লেভেলে যারা যারা রয়েছে, যে যে ডিপার্টমেন্ট যার যার আন্ডারে রয়েছে, সে সেই ডিপার্টমেন্টগুলোকে একবার করে চোখ বুলে নেয় যে ডিপার্টমেন্টগুলো ঠিক আছে কিনা, কাস্টমারদের জন্য ওপেন করার যোগ্য আছে কিনা। যেমন যেমন এইচআর প্রতিটা পুরো দোকান ঘুরে সে দেখবে যে প্রতিটা আহ, ছেলে বা মেয়ে যারা দাঁড়িয়ে আছে, মানে যারা সেলস পার্সন হিসেবে রয়েছে, তারা ঠিক মতো গ্রুমিং তাদের আছে কিনা, মেয়েরা ঠিক মতো খোপা করেছে কিনা, ছেলেদের চুল লম্বা নেই তো, বা দাড়ি কাটা তো, ক্লিন শেভ তো ছেলেদের, এইভাবে ওরা দেখে নেয় সবাই ঠিক মতো ইউনিফর্ম পরেছে কিনা। তাছাড়া যে আই কার্ড থাকে, আই কার্ড গুলো সবাই লাগিয়েছে কিনা, এইগুলো দেখে নেয়। এইচআর এর কাজ এইটা। আচ্ছা, এরপরে ডিপার্টমেন্ট ম্যানেজারও তার ডিপার্টমেন্টটা ঠিকঠাক মতো আছে। ধরো লেদার ডিপার্টমেন্টে তার জুতোগুলো, বেল্ট, ওয়ালেট গুলো ঠিকঠাক আছে কিনা, সব ডিপার্টমেন্টের মানে সব কাউন্টারের সবাই এসেছে কিনা, সব ছেলেমেয়েরা এসেছে কিনা, যদি কেউ আসতে দেরি করে তাকে ফোন করা যে কেন দেরি হচ্ছে, তাড়াতাড়ি আসতে বলা, এগুলো সে করছে। আচ্ছা, ইলেকট্রিশিয়ান যে আছে সে পুরো দোকানটা ঘুরে দেখবে যে সব জায়গায় ইলেকট্রিক ঠিক আছে কিনা, কোনো জায়গায় বাল্ব পাল্টাতে হবে কিনা, রড লাইটগুলো ঠিক জ্বলছে কিনা, তারপরে এসি ঠিক মতো ঠান্ডা হচ্ছে, এসির হাওয়াতে বেশি ঠান্ডা হচ্ছে নাকি, বা গরম, মানে এসি হাওয়া ঠিকমতো কাজ করছে কিনা, এগুলো দেখে। তবে যে হাউসকিপিং এর যে আহ, লোক থাকে, যে সুপারভাইজার থাকে, সে পুরো দোকানটা একবার ঘুরে দেখে, সে দেখে যে কোনো জায়গায় কোনো ময়লা আছে কিনা, যদি কোনো র্যাপিং পেপার হয়তো এক জায়গায় পড়ে আছে, সেটা আবার বলে যে এই র্যাপিং পেপারটা পরিষ্কার করে দাও। কোনো জায়গায় যদি সে ধুলো দেখে, ধুলোগুলোকে পরিষ্কার করতে হলে এইভাবে করে। আচ্ছা, স্টোরের হেড সে দেখে নেয় যে পুরো স্টোরটা ওভারঅল ঠিক আছে কিনা, মানে একটা কাস্টমার যদি এসে সে যেন দেখে খুশি হয়, এটা সে দেখে নেয়। ঠিক আছে, এইটা হচ্ছে স্টোর ম্যানেজমেন্ট। এই দেখো, লাইটিং, ইন্টেরিয়র ডিসপ্লে, সাইন গুলো ঠিক আছে কিনা, ফিক্সচার মানে ফার্নিচার। আচ্ছা, তারপরে রিপ্লেসিং লাইট যদি কোনো খারাপ থাকে সেগুলো রিপ্লেস করা, ক্লিনিং অল সারফেস মানে পুরো মেঝের গুলো ক্লিন করে, এইগুলো সাধারণত করতে হয়। আচ্ছা, এবারটা হচ্ছে এনার্জি ম্যানেজমেন্ট। এখানে যা আছে ছেড়ে দাও, আমি তোমাকে প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি যে কি কাজ হয় এনার্জি ম্যানেজমেন্টে। ঠিক আছে, এনার্জি ম্যানেজমেন্ট কি হয়, একটা মিটিং হয় আমাদের। ঠিক আছে, এটা আজকে লাস্ট টপিক। এনার্জি ম্যানেজমেন্টে একটা মিটিং হয়। মিটিংটা কিসের ওপরে, আগের দিন মানে আজকে 18 তারিখ, 17 তারিখে কি কি হয়েছে সেইগুলো সম্পর্কে আলোচনা করা হয়। সকালবেলা এটা কাস্টমার ঢোকার আগে মিটিং হতো। যেমন আমাদের 10টা 10:30 সময় সবাই ঢুকতো, মেয়েরা ছেলেরা ঢুকতো এই শিফটে যারা, আর 10:40 একটা ঘন্টা মানে একটা অ্যালার্ম বাজতো, ওটা হচ্ছে আমাদের মিটিং টাইম ছিল। আমরা যেতাম ওখানে, যে সকালবেলা যে স্টোর হেড আসে, স্টোর হেড যে আছে, বা তোমার ডিপার্টমেন্টে যে ম্যানেজার রয়েছে, সেই সময় সে আগের দিনের যে সেলস রিপোর্ট সেটা সে নিয়ে আসতো। এটা ভালো করে বুঝো, এর মধ্যে কিন্তু অঙ্ক ঢুকে আছে কিছু। আচ্ছা, এবারটা আমাদেরকে বলতো যে কার কি অসুবিধা হয়েছে, কালকে কত সেল হয়েছে না হয়েছে, সেগুলো বলতো। ওটা কি কি বলতো, আমাদেরকে বলতো কালকে কত ফুটফল হয়েছে। ফুটফল মানে ফুটফল মানে কি, এনি আইডিয়া? ফুটফল মানে কি? হ্যালো, হ্যালো। স্যার যে হ্যাঁ, প্রোডাক্ট গুলো বিক্রি হয়েছে সেগুলোকে ফুট মানে কি, ফুট মানে কি বলো, জানো? ফুট, বলো ফুট মানে কি? ফুট
ফুট এফ ফুট মানে না ফল না ফ্রুট না ফুট এফ এক্স্যাক্টলি পায়ের পাতা ফল মানে পড়া তো তো পায়ের পাতা পড়া তো দেখো মানুষ কাউন্ট করে না অনেক ভাবে যায় মানে কতজন আছে যেমন ধরো কোনো অনুষ্ঠান বাড়ি বা কোনো বিয়ে বাড়িতে আমরা কাউন্ট করি কি হিসাবে প্লেট হিসাবে তাই না আমরা প্লেট কাউন্ট করি যে কতগুলো প্লেট যাচ্ছে তাই তো আমি ঠিক বলছি তো প্লেট কাউন্ট করি বা কোনো অনুষ্ঠানে আমরা কি করি আমরা হেড কাউন্ট করি কতগুলো মাথা দেখা যাচ্ছে কোনো অনুষ্ঠান সাংগীতিক অনুষ্ঠান বা কোনো অনুষ্ঠানে আমরা হেড কাউন্ট করি সেমন রিটেলে কিন্তু ফুট কাউন্ট করা হয় পার পাতা কতগুলো করে পার পাতা পড়ছে ঠিক আছে এটা কাউন্ট করা হয় তো বেসিক্যালি জিনিস সেম মানুষ কতগুলো করে ঢুকছে এটা দেখা এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে জিনিসটাকে বোঝানো হয় রিটেলে ফুটফল কথাটা ইউজ করা হয় তোমরা নিজেরা মাথায় রাখবে ফুটফল কথাটা এই ওয়ার্ডটা মনে রাখবে তো ফুটফল কাউন্ট করা হয় তো আমাদেরকে বললো যে কালকে ফুটফল ছিল 100 জন তার মানে কালকে 100 জন কাস্টমার দোকানে ঢুকেছে ঠিক আছে এবারটা তোমরা হয়তো ভাবছো যে কি করে ওরা বুঝতে পারছে দেখবে প্যান্টালুন বা শপার স্টপে ঢোকার সময় আমি জানি না রিলায়েন্স ট্রেন্ডে এটা আছে কিনা ওরা মাথা গোনে যে কতজন কাস্টমার ঢুকছে বা ওদের হাতে না একটা যন্ত্র থাকে ওটাকে ক্লিক করলে সাথে সাথে 1 2 3 4 করে গোনা শুরু করে অটোমেটিকলি তো ওটাকে মানে ম্যানুয়ালি অটোমেটিকলি না ম্যানুয়ালি ওরা গোনে তো এইটা ওরা করে ওটা ওভাবে দেখে যেমন যেসব দোকান হয়তো 2 তলা 3 তলা মিলিয়ে বিশাল বড় বড় দোকান ওখানে কি স্যার একটা কথা বলুন তো। হ্যাঁ হ্যাঁ বলো সরি স্যার ডিস্টার্ব করলাম মাঝখানে স্যার। না, না। ক্লাসটা কতক্ষণ চলবে স্যার? আর আজকে? ধরো 10 মিনিট ও স্যার 3%। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা বুঝতে পারছি দাঁড়া আমি একটু তাহলে স্ক্রিনশট তুলে নিই সবাই ক্যামেরা অন করে একটু যতক্ষণ পারো থাকো আচ্ছা স্যার বলো প্রশ্ন ছিল, হ্যাঁ বলো মিয়া। বলছি যে স্যার ওই যে ন্যাশনাল কেরিয়ার সার্ভিস ওই পোর্টালটায় আমি ওই বায়োডাটা সাবমিট করেছিলাম, হ্যাঁ গত 3 মাস ধরে ওটা ব্যবহার করছি। এখন দেখি ওইখান থেকে মেসেজ পাঠিয়েছে আমার অ্যাকাউন্টটা বন্ধ করে দেওয়া হয়েছে। ওটা কি কোনোভাবে খোলা যাবে স্যার? ন্যাশনাল ক্যারিয়ার স্যার ওটা ওটা তোমার কেন বন্ধ করবে কেন তুমি ঢুকোই পার না কেন আমি তো বলেছিলাম আমি ওটাকে সার্চ করিনি। না না ওভাবে মনে হয় করে না বন্ধ করে না তুমি ঢুকো চালু হয়ে যাবে আমার যা মনে হয় আমার অ্যাকচুয়ালি ওটাতে নেই আমার অ্যাকচুয়ালি তোমার ইন্ডিট এবং নকরিতে রয়েছে তো যাই হোক ওখানে তো সেরকম কোনো ঝামেলা হয় না তো তুমি ঢুকো কোনো অসুবিধা আর যদি বন্ধই করে দেয় তো আলাদা খুলে নেবে একই তো ব্যাপার না তোমার সিভিটাই তো জমা দেবে সিভিটাই তো অ্যাড করে নিতে পারবে আমার মনে হয় না বন্ধ করবে জমা দিয়েছিলাম তো স্যার, তখন নতুন অ্যাকাউন্ট খুলেছিলাম। আবার এটা খুলে নেবে তোমার তো কোনো টাকা লাগছে না এতে টাকা লাগছে না তো এতে না স্যার, তো আমার মনে হয় এটা বন্ধ করবে মানে 3 মাস না ইউজ করলে কেউ বন্ধ করে এরকম আমার জানা নেই আচ্ছা ঠিক আছে ওটা কি পাসওয়ার্ড দিয়ে খোলা যাবে? তুমি পাস তো খোলা যাবে মানে তুমি পাসওয়ার্ড জানো না আমি পাসওয়ার্ড জানি, ওই পাসওয়ার্ডে কাজ হচ্ছে না। তো ফরগেট পাসওয়ার্ড করো ফরগেট পাসওয়ার্ড করলেই স্যার নতুন একটা ফোন নাম্বার দিচ্ছি, ওই ফোন নাম্বারে তুলছে না স্যার। এটা কি করে জানবো তাহলে এখন তাহলে কিছু করে তাহলে তো নতুন করেই খুলতে হবে যদি পাসওয়ার্ডই না উদ্ধার করতে পারো তুমি তো ঢুকতেই পারবে না তোমার তো কোনো অপশনই নেই পাসওয়ার্ড না থাকলে আমি লকারের চাবি কি করে খুলবো লকার কি করে ওপেন করবো তাই না সিম্পল ব্যাপার তো পাসওয়ার্ড না জানতে পারলে কিছু করার নেই নতুন একটা অ্যাকাউন্ট খুলে নিও তাহলে যদি অসুবিধা নতুন একটা অ্যাকাউন্ট খুলে নিও খুব একটা যে ঝামেলা আছে তাতে কিছু তার কোনো নেই নতুন একটা অ্যাকাউন্ট খুলে নিও তুমি জানো কিভাবে সার্চ করেছিলে কি কি ছিল লেখা তো সেইভাবে তুমি তৈরি করে নিও ঠিক আছে ঠিক আছে স্যার। আচ্ছা আচ্ছা তো যেটা বলছিলাম যে প্রথমে বলবে যে কতগুলো ফুটফল হয়েছে ফুটফল বললো এরপরে তোমাদেরকে বলবে যে কত ফুটফল বললো তারপরে বলবে যে কতগুলো টিকিট জেনারেট হয়েছে টিকিট বলতে গেলে বিল জেনারেট হয়েছে কতগুলো বিল তৈরি হয়েছে এবার আমাকে বললো তো তোমাকে বললো যে 20টা বিল কালকে তৈরি হয়েছে 20টা বিল জেনারেট হয়েছে বাট 20টা বিল মানে কি আমি বলতে পারি যে 20 জন লোক কিনেছে 100 জন লোক ভালো করে বোঝে 100 জন লোক কালকে
ফুটফল হয়েছে, তার মানে 100 জন লোক ঢুকেছে কালকে দোকানে। তারপরে আমি বলছি যে কালকে 20টা বিল জেনারেট হয়েছে, মানে 20টা বিল আমার ক্যাশ পয়েন্ট থেকে বার হয়েছে। তার মানে কি আমি এটা বলতে পারি যে 20 জন লোক কেনাকাটা করেছে কালকে? আমার কথা কি বুঝতে পেরেছো? না স্যার, বলতে পারি না, কেন বলতে পারি না? কারণ ওই 20 জনের নামে বিল পাস হলে 20 জনই কিনেছে, আর ওই বাকি 80 জন লোক ওই দেখে টেকে চলে গেছে। না না, আমি বলছি যে আমি যদি 80 জন লোক দেখে টেকে চলে গেছে, ওরা কেনেনি। না না, আমি বলছি যে 20টা বিল বার হয়েছে সারাদিনে কালকে ক্যাশ কাউন্টার থেকে, তা আমি কি বলতে পারি যে 20 জন লোক কিনেছে? আমি এটাই স্যার বলছি। মাথা হেড প্রতি এক একটা বিল এক একজনের বের হয়, 20টা বিল মানে 20 জন ওইখান থেকে কেনাকাটা করে। আচ্ছা, আর বাকিরা? দিগন্ত, তাপস, কি? স্যার বাকিরা সাথে এসছে এমনি। আরে বাকিরা বলতে আমি এখানে যারা বাকিরা তাদের কাছে উত্তর চাইছি, বাকিরা বলতে আমি ওখানে যারা ছিল তারা না। আমি বলছি তোমরা বলো তোমাদের কি অ্যান্সার। বাকিরা বলতে তোমাদেরকে বুঝিয়েছি, দোকানদারের কাস্টমার কেন। তোমাদের কি অ্যান্সার পিনাকি? এটা কি র্যান্ডম ওই এভারেজ একটা ইউজ করে হয়, যে 100 জন এসছে, 100 জনের মধ্যে তাদের দেখা যাচ্ছে যে মানে 4:2 বা এরকম কিছু একটা করে? না, আর এটা তো সোজা হিসেব আমি তোমাকে বলছি, কালকে 100 জন ঢুকেছিল তোমার বাড়িতে, ঠিক আছে, তোমার দোকানে 100 জন ঢুকেছিল এবং তোমার দোকান থেকে 20টা বিল বার হয়েছে কালকে সারাদিনে। তো এবারটা আমি কি বলতে পারি যে 20 জন কাস্টমার কিনেছে? তাপস ওটা হ্যাঁ বলে স্যার, তাহলে 20 জনের কাস্টমার আপনার কাছ থেকে কিনেছে, যেহেতু আপনি 20টা বিল দিয়েছেন। না, 100 জনই কাস্টমার, কিন্তু স্যার 100 জনই ঢুকেছে। আমি তাপস, তুই যে হিসাব বলছিস ওই হিসাব 1:4 হয়। দেখো, তোমরা অনেক জিনিসটাকে না ঘুরিয়ে পেঁচিয়ে দিচ্ছ, আমি সোজা হিসেব বলছি। হয় না, 20টা বিল মানে যে 20 জন কাস্টমার সেরকম কোনো মানে নেই। যেমন যেমন কালকে নিহার হয়তো দোকানে গেল, নিহার প্রথমে একটা জামা কিনলো, জামা কেনার পরে সে বিল করালো, নিহারের নামে একটা বিল তৈরি হলো। আবার নিহার হয়তো ঘুরছে, ওর একটা মানিব্যাগ পছন্দ হলো, আবার সে মানিব্যাগ কিনলো, নিহারের নামে দুটো বিল তৈরি হলো, তাই না? আবার সে হয়তো ঘুরছে ঘুরছে, তার একটা ভালো জ্যাকেট পছন্দ হলো, নিহার আরেকটা জ্যাকেট কিনলো, নিহারের নামে 3টে বিল তৈরি হলো। তো কালকে যদি 20টা বিল বার হয়, তার মধ্যে নিহারের কিন্তু 3টে বিল রয়েছে, বুঝতে পেরেছো তো? তো 20টা বিল বেরিয়ানো মানে এইটা না যে 20 জন কাস্টমারই কিনেছে, ঠিক আছে? বুঝতে পেরেছো? স্যার হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এটাই আর কি বলছিলাম। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। হ্যাঁ, আর বেশি না, কালকে বাকিটা করিয়ে দেবো, ঠিক আছে? 20টা বিল বেরোনো মানে 20 জন কাস্টমার না। তো আমরা ধরে নিই, এখানে আমরা ধরে নিই যে 20টা বিল মানে 20টা কাস্টমার, কারণ ওভাবে তো হিসাব করা যায় না যে একটা কাস্টমার কতগুলো করে বিল বার করেছে, ওভাবে কেউ হিসাব করতে পারে না। কারণ আমি ক্যাশিয়ার, নিহার আমার কাছে 3বার আসলো, তো আমি তো নিহারের মুখ তো আমার চেনা নেই যে হ্যাঁ ওকে আমি অনেক কাল আগে থেকে চিনি, ও 3বার এসেছে আমি বুঝতে পারবো, তো বুঝতে পারা যায় না। তো এই জন্য ওটা ইউজ করে আমরা ধরে নিই যে 20টা বিল বের হচ্ছে মানে 20 জন কাস্টমার কিনছে 100 জনের মধ্যে, ঠিক আছে? এটাই।